নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা অনার্সের ডিএসবিজি 11-এর কিছু প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, বাংলার শিশু কিশোর সাহিত্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গুরুত্ব আলোচনা করো। উত্তর, উপনিবেশিক ভারতে অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত মসুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের 12ই মে। 1270 বঙ্গাব্দের 27শে বৈশাখ। তার পিতার নাম ছিল কালীনাথ রায় এবং তিনি ছিলেন আরবি, ফারসি ও সংস্কৃত ভাষা ও সাহিত্যের সুপণ্ডিত ব্যক্তি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মাতা ছিলেন জয়তারা দেবী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন 8 জন পুত্র সন্তানের মধ্যে তৃতীয় এবং তার পৈতৃক নাম ছিল কামোদারঞ্জন রায়। তার পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন এবং নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ছেলেবেলা থেকেই উপেন্দ্রকিশোর মেধাবী ছিলেন। সমকালীন শিশু কিশোর পত্রিকা সখা, বালক, সাথী, সখা ও সাথী, মুকুল ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন। 1883 সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় তার প্রথম রচনা প্রকাশিত হয়। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার লেখা প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য বহু সংখ্যক গল্প লিখে গেছেন। এই গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ছেলেদের রামায়ণ, সেকালের কথা, ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, টুনটুনির বই, ছোট্ট রামায়ণ। এই গ্রন্থগুলির মধ্যে অন্যতম হলো টুনটুনির বই। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখনী ছিল স্বতন্ত্র ও মৌলিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ। তার লেখনীর প্রধান বৈশিষ্ট্যগুলি হল শিশুদের মন ছুঁয়ে যাবে এমন চরিত্র, ঘটনা ও বিষয়বস্তুর সংযোজন, প্রাঞ্জল ও গতিশীল ঘটনাক্রমের উপস্থাপন। অন্যদিকে সহজ সরল শব্দচয়ন ও সাবলীল রচনারীতি তিনি দক্ষ ছিলেন। তার লেখা প্রতিটি গল্পই বৈচিত্র্যপূর্ণ। কোনো গল্পই একই ধরনের ঘটনাক্রম, প্রেক্ষাপট ইত্যাদি অনুসরণ করা হয়নি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কর্তৃক সৃষ্ট গল্প ও গল্পের চরিত্রগুলি সম্পূর্ণভাবে মৌলিক। ইতিপূর্বে বাংলা সাহিত্যে এ ধরনের চরিত্রের উদ্ভাবন ঘটেনি। সর্বোপরি তার নিজের হাতে আঁকা প্রচ্ছদ ও অন্যান্য ছবিগুলি গল্পগুলিকে প্রাণবন্ত করে তোলে ও শিশু মনে গভীর প্রভাব বিস্তার করে। তার গ্রন্থগুলির প্রচ্ছদ ও গল্পগুলিতে চিত্রের বহুল ব্যবহার করতেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আবার কোনো কোনো গল্পে তিনি বিচিত্র ও অলীক চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন এবং লেখনীর গুণে সেই অলীক চিত্রগুলিকেও বাস্তবতার রঙে রাঙিয়ে তুলেছেন। তার গল্পগুলির মধ্যে এমন সকল উপাদানের সংমিশ্রণ তিনি ঘটিয়েছেন যা পাঠকদের কল্পনা শ্রবণ করে তোলে। পরের প্রশ্ন, কিশোর সাহিত্যে সুকুমার রায়ের অবদান আলোচনা করো। বাংলা শিশু সাহিত্যে এক অবিস্মরণীয় নাম সুকুমার রায়। তার জন্ম 1857 সালের 30শে অক্টোবর কলকাতায় সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে খ্যাতনামা এক পরিবারে। বাবা উপেন্দ্রকিশোর রায় ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক, চিত্রশিল্পী ও সঙ্গীতজ্ঞ। নির্মল কৌতুক ও হাস্যরসের পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি নিয়ে সূক্ষ্ম ব্যঙ্গও লক্ষ্য করা যায় সুকুমার রায়ের সৃষ্টিতে। এই ব্যক্তিত্ব শৈশব থেকেই মুখে মুখে মজার সব ছড়া তৈরি করতেন। ছবি আঁকা আর ফটোগ্রাফিতেও ছিল প্রবল আগ্রহ। রসায়নে অনার্স পড়াকালীন প্রথম ছোটদের নাটক লেখেন এবং অভিনয়ও করেন। রবীন্দ্রনাথের গোড়ায় গলদ নাটকে রবি ঠাকুর ও অবনীন্দ্রনাথের সহ অভিনেতা হিসাবে অভিনয় করেছেন সুকুমার রায়। প্রখর কল্পনাশক্তি ও রসিক মনে সুকুমার রায় কিশোর বিজ্ঞান সাহিত্য রচনা মেধার পরিচয় রেখেছেন। সুকুমার রায়ের অন্যতম বৈশিষ্ট্য লেখার পাশাপাশি নিজ হাতে আঁকা অসাধারণ সব ছবি। সুকুমার রায়ের লেখা শিশু কিশোরমূলক গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল আবোল তাবোল, পাগলা দাশু, হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি, খাই খাই, অবাক জলপান, লক্ষণের শক্তিশীল, ঝালাপালা ও অন্যান্য নাটক, হযবরলা, শব্দকল্পদ্রুম, চলচ্চিত্র চচ্চড়ি, বহুরূপী, ভাষার অত্যাচার প্রভৃতি। শিশুরাও তার রচনাগুলি পড়ার সাথে সাথে প্রাণীদের সাথে আরও বেশি পরিচিত হয়ে ওঠে এবং এটি প্রাণীদের মুখোমুখি হওয়ার
নিয়ম বিষয়ে তাদের ভয় বা অজ্ঞতাও দূর করে। তার কাজগুলি মানুষ এবং প্রাণীদের মধ্যে ভারসাম্য সংযোগকে উৎসাহিত করে। কবিতার সঙ্গে ছিল হাঁসঝাড়ু, বককচ্ছপ, বিছাগল, গিরিগিটিয়া প্রভৃতি সন্ধিযুক্ত কল্পিত প্রাণীর বিচিত্র সব ছবির সমাহার। সুকুমারের লেখনী থেকে যে অবিমিশ্র হাস্যরসের উৎসধারা বাংলা সাহিত্যকে অভিষিক্ত করেছে তা অতুলনীয়। সুকুমার রায়ের অসাধারণ দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় তার চাঁদমারি প্রবন্ধে। সুকুমার রায় যে কেবল একজন সাহিত্যিক ছিলেন তা নয়, তিনি একজন দূরদর্শী পণ্ডিত ছিলেন বটে। তার রচনা থেকে তার প্রত্যক্ষ দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়। ছোটদের উপযোগী করে সহজভাবে তিনি বিজ্ঞানের জটিল বিষয় ব্যাখ্যা করেছেন অজস্র রচনার মাধ্যমে। সুকুমার রায়ের অপর একটি অবদান ছিল তার বিজ্ঞান বিষয়ক লেখাগুলি। তার স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেই জন্যই তিনি তার বৈপরীত্য এমন খেলার ছলে দেখাতে পেরেছিলেন। সুকুমার রায় সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো এর হাস্যরস আর অফুরন্ত কল্পনাশক্তি। এইভাবে তার বহুমুখী প্রতিভার অনন্য প্রকাশ তার অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে। বাংলা সাহিত্যে প্রথম ননসেন্স ছড়ার সূত্রপাত তার হাত ধরেই হয়েছিল। এইভাবেই তিনি ব্যঙ্গাত্মক জনপ্রিয় শিশু সাহিত্যিকদের অন্যতম একজন বলে মনে করা হয়। পরের প্রশ্ন, লীলা মজুমদারের অবদান আলোচনা করো। বাংলা শিশু ও কিশোর সাহিত্যের মধ্যে অন্যতম হলেন লীলা মজুমদার। 1908 সালের 26শে ফেব্রুয়ারি লীলা মজুমদার পশ্চিমবঙ্গের কলকাতা জেলার বিখ্যাত রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার রায় পরিবারের প্রমোদারঞ্জন রায় ও সুরমা দেবীর সন্তান। তার বিবাহের পূর্বে নাম ছিল লীলা রায়। আবার লীলা হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। পরে 1961 সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পুনরুজ্জীবিত করলে তিনি 1963 থেকে 1994 অবধি সাম্মানিক সহ সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। তার গুরুত্বপূর্ণ গল্পগুলি হলো পটকা চোর, নেপোর বই, ছোটদের ভালো ভালো গল্প, গনু পণ্ডিতের গুণপনা, ভূতের গল্প, বহুরূপী, মণিমালা, দিন দুপুরে, বাঘের চোখ, ইষ্টিকুটুম, বাঁশের ফুল, মামা দাদুর ঘোড়াবাজি, ত্রিমুকুট প্রভৃতি। আবার তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি হলো প্রদীপিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, গুপির গুপ্তকথা, বকধার্মিক, মাকু, জোনাকি, শ্রীমতী, ঝাঁপতাল প্রভৃতি। লীলা মজুমদারের গল্পে প্রাকৃতিক ও নৈসর্গিক চিত্র স্পষ্ট রূপে ফুটে ওঠে। যেমন তার বকধার্মিক গল্পের কথা উল্লেখ করা যায়। তিনি ভূতের গল্প লেখাতেও সিদ্ধহস্ত ছিলেন। তার গল্পে শিশু কিশোর মনের স্বাভাবিক চাহিদা, সমস্যার সমাধান ইত্যাদি বিষয়গুলিকে সহজ ভাষায় একটি মজার ছলে এবং বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপন করেছেন। লীলা মজুমদারের গল্পে মানবতত্ত্ব, মানুষ ও প্রাণীর স্বাভাবিক বন্ধুত্ব ও সম্পর্ক এই বিষয়গুলিরও প্রকাশ ঘটেছে। লীলা মজুমদারের রচনাতে বিভিন্ন ছোট ছোট ছড়ার উপস্থিতিও লক্ষ্য করা যায়। লীলা মজুমদারের গল্পের মধ্যে মহাকাশ সম্পর্কে আলোচনাও পাওয়া যায় এবং এই আলোচনা শিশু ও কিশোর মনকে কল্পনার ডানা মেলে উড়ে যেতে সহায়তা করে। তার গল্প ও উপন্যাসগুলির মধ্যে ভাষার সহজ সরল অবস্থান লক্ষ্য করা যায়। তিনি অহেতুক জটিল ভাষার প্রয়োগ করে তার লেখাকে ভারাক্রান্ত করতে চাননি।